নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বিজেপির শীর্ষ নেতৃত্বের কথা বোধহয় ওই দলেই আর চলছে না। না হলে গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতাদের কথা বিন্দুমাত্র আমল না দিয়ে ভূস্বর্গে পদ্ম ফোটানোর দায়িত্ব নিজেদের লোকের হাতে তুলে দিত না সংঘ পরিবার। 2019 সালে বিজেপির মূল স্রোত থেকে একরকম ছেঁটে ফেলা নেতাকেই জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে জেতানোর দায়িত্ব দিল সংঘ পরিবার। বিজেপির ওপর সংঘের চাপ ক্রমশ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে এবার বিজেপিকে জেতানোর দায়িত্ব সংঘ ঘনিষ্ঠ রাম মাধবের কাঁধে। 2019 সালে বিজেপির মূল স্রোত থেকে একরকম ছেঁটে ফেলা হয়েছিল রাম মাধবকে। ঠিক 5 বছর পর সংঘ পরিবারের নির্দেশে জম্মু কাশ্মীরের দায়িত্ব সেই রাম মাধবকে দিতে বাধ্য হলেন মোদি শাহ। লোকসভা নির্বাচনে ফল খারাপ করার পর থেকেই বিজেপির উপর সংঘের চাপ বাড়ছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জম্মু কাশ্মীরের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের ভোটে জম্মু কাশ্মীরে গেরুয়া ঝড় তোলার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে রাম মাধবের কাঁধে। 5 বছর নির্বাসনে থাকার পর রাজনীতির মূল স্রোতে ফিরেই দলের নির্বাচনী ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন সংঘ পরিবার ঘনিষ্ঠ এই নেতা। সূত্রের খবর, রাম মাধবকে এবারও বড় দায়িত্ব দিতে নারাজ ছিলেন মোদি শাহ, কিন্তু আরএসএস এর প্রবল চাপে বিজেপি ঢোক গিলতে বাধ্য হয়। সংঘ প্রধান মোহন ভাগবত ফের বুঝিয়ে দিয়েছেন বিজেপির ওপর তার প্রভাব এখনো অটুট। 5 বছর পর ফের দলীয় রাজনীতিতে ফিরেই জম্মু কাশ্মীরে দলের নির্বাচনী ইনচার্জ হিসাবে নিযুক্ত হয়েছেন সংঘ পরিবার ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা রাম মাধব। 2024 লোকসভা ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিকদের নিয়ে সুখে সংসার করা রীতিমতো কঠিন হয়ে উঠছে বিজেপির কাছে। এদিকে ক্ষমতায় থাকার বাসনাও তীব্র, তাই নতজানু হয়ে নরেন্দ্র মোদীকে বারবার মেনে নিতে হচ্ছে শরিকদের আবদার। ঠিক এই আবহে 1 দশক পরে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিপর্যয় ঠেকানোই মোদি শাহের কাছে চ্যালেঞ্জ। জম্মু কাশ্মীরকে হাতের তালুর মতো জানেন এবং নির্বাচন পরিচালনার কাজেও সমান দক্ষ, এমন কার্যকর কোনো মুখ বিজেপির হাতে নেই। তাই নিতান্ত বাধ্য হই ফের সংঘ ঘনিষ্ঠ রাম মাধবকে দলের মূল স্রোতে ফিরিয়ে এনে উপত্যকার ভোটের সেনাপতি করতে হয়েছে মোদি শাহকে। এমন চর্চাই চলছে রাজনৈতিক মহলে। বিজেপির শীর্ষ মহলের একাংশের দাবি, সংঘ পরিবারের সর্বোচ্চ স্তরের নির্দেশেই পদ্মকে জেতানোর গুরু দায়িত্ব রাম মাধবকে দিতে বাধ্য হয়েছে বিজেপি। এবারের লোকসভা ভোটে বিজেপির ফল তুলনায় খারাপ হওয়ায় পরোক্ষভাবে মোদি শাহদের একাধিকবার বার্তা দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস এর মুখপত্রেও বেশ কয়েকবার ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। তারপরেও মোহন ভাগবতের কথায় রাম মাধবকে জম্মু কাশ্মীরের ভোটের দায়িত্ব দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। কেন রাম মাধবের এতটা গুরুত্ব সংঘ পরিবার এবং বিজেপিতে? 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির সঙ্গে সংঘ পরিবারের সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়েছিল রাম মাধবকে। 2014তেই ছিল জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব পান এই নেতাই। জম্মু কাশ্মীরের সেই ভোটে রাম মাধবের নেতৃত্বে লড়াই করে গেরুয়া শিবির জিতেছিল 25টি আসন। এছাড়া পিডিপি পায় 28টি আসন, ন্যাশনাল কনফারেন্স 15টি। রাম মাধবী সেবার একক প্রচেষ্টায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে বুঝিয়ে বিজেপির সঙ্গে পিডিপির ভোট পরবর্তী জোট করিয়েছিলেন। জোট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেহবুবা। দেশের রাজনৈতিক মহল এখনও মনে করে যে ভূস্বর্গের প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে রাম মাধবের সম্পর্ক আজও নিবিড়। এরপরই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় রাম মাধবকে। বিজেপির একাংশ মনে করে অসম এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিজেপির পতাকা উড়িয়েছিল রাম মাধবের রণকৌশলেই। 2019 সালে বিজেপির মূল স্রোত থেকে আচমকা ছেঁটে ফেলা হয় এই রাম মাধবকে। কারণ হিসাবে বলা হয়, সর্বভারতীয় স্তরের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাম মাধব বলেছিলেন 2019 লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
এই মন্তব্য করার জন্য রাতারাতি রাম মাধবকে পিছনের সারিতে পাঠানো হয়। ওদিকে সংঘ পরিবার সঙ্গে সঙ্গেই আরএসএস এর সেন্ট্রাল কমিটিতে রাম মাধবকে অন্তর্ভুক্ত করে। 2019 থেকে প্রায় 5 বছর রাম মাধবকে বিজেপির সদর দফতরের ধারে কাছেও দেখা যায়নি। 5 বছর পর আবারও মাথা উঁচু করে ফিরলেন রাম মাধব। জম্মু কাশ্মীরের এবারের নির্বাচনে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ কংগ্রেস। এই ভোটে কংগ্রেস আসন সমঝোতা করছে ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহর ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে। বিজেপির কাছে এটি ভালো বার্তা নয়। এই পরিস্থিতি রাম মাধবের কাছেও বড় পরীক্ষা। সেই পরীক্ষায় রাম মাধব কতখানি সফল হন বা আদেও সফল কিনা সেদিকেই নজর থাকবে গোটা দেশের। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। প্রবল চাপে শেখ হাসিনা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে ভারতে হাসিনার থাকা নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হলো, তেমনি হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় এবার তিনি কিভাবে ভারত থেকে অন্য দেশে পাড়ি দেবেন? ঘোর বিপাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারের বড় সিদ্ধান্ত ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিল। শুধুই হাসিনা নয়, বাংলাদেশের হাসিনা মন্ত্রিসভায় থাকা সব মন্ত্রীদের ও আওয়ামী লীগের প্রাক্তন সব সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। কূটনৈতিক পাসপোর্টকে বাংলাদেশের লাল পাসপোর্ট বলা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যতম সচিব মোহাম্মদ মশিউর রহমান সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা ও অন্যদের পাসপোর্ট বাতিলের কথা জানিয়েছেন। তিনি জানান, সংশ্লিষ্ট সবার লাল পাসপোর্ট বাতিল হয়েছে এবং সে বিষয়ে করণীয় সমস্ত সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে এই সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। যে কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্য মন্ত্রী, সাংসদরা সাধারণত কূটনৈতিক পাসপোর্টের সুবিধা পেয়ে থাকেন। এই পাসপোর্ট যাদের থাকে তারা ভিসা ছাড়াই যে কোনো দেশ সফরে যেতে পারেন। প্রশ্ন উঠছে, হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এবার তিনি কিভাবে ভারত থেকে অন্য দেশে পাড়ি দেবেন? দিল্লি ঢাকা চুক্তি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী যে কোনো বাংলাদেশের নাগরিক অন্তত 45 দিন ভিসা ছাড়া ভারতে থাকতে পারেন। কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ঘোরতর বিপাকে মুজিব কন্যা। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সুবাদে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল। সেই পাসপোর্টের জোরেই হাসিনা গত 5ই আগস্ট থেকে ভারতে আছেন। কিন্তু এখন হাসিনা কিসের জোরে ভারতে বা অন্য দেশে থাকবেন? যদিও ভারতে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাসে হাসিনা ভারতে রয়েছেন সে কথা এখনো পর্যন্ত জানা যায়নি। ওদেশের সরকারের এই পদক্ষেপে শেখ হাসিনা বড় মাপের সমস্যায় পড়লেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু হাসিনা নন, একই সঙ্গে হাসিনার দল আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ বা মন্ত্রীদেরও ভারতে বা অন্য যে কোনো দেশে থাকা নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে ছাত্র ও জনতার সম্মিলিত গণ অভ্যুত্থানের জেরে চলতি মাসের 5 তারিখ বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা, সঙ্গে বোন রেহানা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা করেছে। ওদেশের সরকার এবং বিএনপির তরফে বারবার হাসিনাকে দেশে ফেরানোর দাবি করা হচ্ছে। বাংলাদেশ সরকার হাসিনার বিচার করতে চায়। হাসিনা দেশে ফিরলে হয়তো নানা সমস্যায় পড়তে পারেন। আর এর মাঝেই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলো। চিন্তা বাড়ল মুজিব কন্যার। আপাতত ভারতে থাকলেও এখনো পর্যন্ত স্থায়ী আশ্রয় পাননি তিনি হয়তো আর বেশি দিন ভারতে থাকতে পারবেন না। অনিশ্চয়তার কালো মেঘ আজ শেখ হাসিনার মাথার উপর। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ সভায় অশালীন ভাষার ফুলঝুরি তৃণমূলের নিচু তলা থেকে জেলা নেতৃত্বের মুখে। বিধায়ককে দেওয়া হলো হাত পা ভাঙার হুঁশিয়ারি। পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। কুকথার রাজনীতি চলছেই। একদিকে যখন আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদ সংঘটিত হচ্ছে, সেই আবহে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শাসক বিরোধী বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। অমরনাথ শাখার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ওন্দা চৌমাথার প্রতিবাদ সভায় আক্রমণাত্মক তৃণমূল নেতৃত্ব।
অশালীন ভাষায় আক্রমণের পাশাপাশি কেউ দিলেন হাত পা ভাঙার নিদান, কেউ বললেন কান ধরে ওঠবস করানোর কথা। সেখানেই অমর শাখাকে আমরা পাবো, মমতা ব্যানার্জির অপমানের শোধ আমরা নেব। ওর একমাত্র উপায় হাত পা ভেঙে রাস্তায় ফেলে রাখা, এইটাই হবে ওর যোগ্য জবাব। যে আপনি একজন নারীর গর্ভে জন্ম নিয়েছিলেন, আপনার মা আপনাকে ভূমিষ্ঠ করতে একবার পাবলিককে একবার জানান দিন। এখানে দাঁড়িয়ে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেদিন অমর শাখা ইন্দাস ঢুকবে সেদিন পিটুবো পিটুবো পিটুবো, সেদিনে মারবো মারবো মারবো, এবং কথা দিলাম আপনাদেরকে কান ধরে উঠবো চড়াবো। তবে নিজের মন্তব্যে অনড় অমরনাথ শাখা। আমি যেটা বলেছি আমি ঠিকই বলেছি। আমি কোনো যে ওই মুখ্যমন্ত্রীর রেট 25 লাখ টাকা এই মন্তব্য হয়নি। আমরা বলেছি 25 লাখ দিচ্ছি, উনি বাংলাদেশে চলে যান, যেটা বক্তব্য সেটা বলেছি। এরই মধ্যে সিউড়িতে মুখ্যমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন বীরভূম জেলা সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডলের। যদি ফাঁসি কাটে ঝুলাই হয় তাহলে আইনে যেতে হবে না, মমতা ব্যানার্জিকে গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, তাহলে বাংলা শান্তি হবে, তাছাড়া বাংলা শান্তি হবে না। থামছে না শাসক বিরোধী আকচাকচি। তদন্ত শেষ না হতেই শাসককে কাঠগড়ায় তুলে বিরোধীদের আক্রমণ চলছে। ন্যূনতম সহিষ্ণুতা না দেখিয়ে পাল্টা আক্রমণের পথে শাসক দলও। আরজিকরের ঘটনায় জনমানুষের ক্ষোভকে নিজেদের দিকে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী দুপক্ষই। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।